আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রাজধানীর রূপনগর, ধানমন্ডি মহানগর প্রজেক্ট সহ কিছু কিছু এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। 12 ঘন্টারও বেশি সময় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। আর রাজধানীর কোনো এলাকাতেই মিলছে না নিরবচ্ছিন্ন গ্যাস। আবার চাপও থাকছে কম। ফলাফলে গ্যাস নিয়ে অনেকের ভোগান্তিও পৌঁছেছে চরমে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বৈধ গ্রাহকরা সমস্যায় পড়ছেন বলে মনে করেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। জানিয়েছেন সংকট সমাধানে কাজ চলছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল, তবুও চুলায় আগুন জ্বলছে না। রান্না কখন হবে আর কখন সন্তানের মুখে খাবার তুলে দিবেন এই গৃহিণী তাও জানেন না। কখন গ্যাস মিলবে তাও জানা নেই নিম্ন আয়ের এ পরিবারটির। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস পান না মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু এলাকার মানুষ। আর এতেই ভোগান্তি বাড়ছে কয়েকশো পরিবারের। 6টা বাজে যায়, রাতের 10টা বাজে আসে। এই প্রবলেম হইতেছে আমাদের, খুবই প্রবলেম হইতেছে। বাচ্চাদেরকে রান্না করা যায় না, খাওয়ানো যায় না। আমরা তো বাইরে থেকে অর্ধেক খাবার কিনা খাইতে হয়, একবেলা পাকাইলে তো খাওয়া যায় না ভাই। আমরা গরিব মানুষ, বাইরে থেকে কিনা ডেলি কি খাওয়ান যায়? 2 বেলা কিনাই খাইতে হয়। সকালবেলা বাচ্চারা খাইতে পারে না, গরুলাবান কেউই খাইতে পারে না। আমরা কিভাবে চলবো? একই অবস্থা রাজধানীর মহানগর প্রজেক্টের বাসিন্দাদের। সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের আশায় বসে থাকেন সবাই। সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাচ্ছেন না অধিকাংশ মানুষ। এভাবে তো প্রায় অনেক বছরই হয়ে গেল। তো এখন এইগুলোর জন্য তো আমরা আসলে কার কাছে অভিযোগ করব আমরা সেটাও বুঝতে পারছি না, যার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? বিশেষ করে বয়স্ক মানুষ ঘরে আছে, তার খাবারের ব্যবস্থা টাইমলি কোনো কিছু করতে পারছি না। সিস্টেম লস আর অবৈধ গ্রাহকদের কারণে চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক। বলেন, এই সমস্যা সমাধানে কাজ করছেন তারা। পুরোপুরি অস্বীকার করব না যে আমার ব্যর্থতা নয়, এটা আমরা চেষ্টা করি যে ফাইন্ড আউট করতে কে এটার জন্য রেসপন্সিবল। অবৈধ ব্যবহার করছে, কেটে ফেলছি, আবারও লেগে যাচ্ছে। এরকম একটা চক্র, সংঘবদ্ধ চক্র আছে। এটা শুধু আমরা অবৈধ উচ্ছেদ করলে হবে না, এলাকাবাসীর প্রশাসনের সহায়তা লাগবে, এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে। অবৈধ গ্রাহকদের চিহ্নিত করার পাশাপাশি সরবরাহ বাড়ানোর কথাও জানান এ কর্মকর্তা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এক মাস ধরেই বাজারে চালের দাম বাড়তি। ভরা মৌসুমেও বিক্রি হচ্ছে সেই দামেই। সপ্তাহ শুরুতেই কেজিতে 10 টাকা থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। আমদানি হলেও কিছুটা বেড়েছে পেঁয়াজের দামও। তবে সবজির বাজারে নতুন করে দাম বাড়েনি, রয়েছে গেল সপ্তাহের মতোই। রাজধানীর বাজার দর জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। চলছে আমনের ভরা মৌসুম, কিন্তু চালের বাজারে ক্রেতার স্বস্তির সন্ধান নেই এখনো। ভরা মৌসুমে আমন বিক্রি হচ্ছে কেজি 65 টাকায়। আটাশ চালের ভোক্তা মূলত নিম্ন মধ্যবিত্ত, সেই চালও এখন বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকায়। একইভাবে দাম বাড়তি সব ধরনের চালের। বাজার ঊর্ধ্বমুখী কেন তার উত্তর জানা নেই বিক্রেতাদের। মিনিকেট, নাজির, সব ধরনের চাউলের দাম বাড়ছে। আড়তে গেলে দিয়ে দাম বেশি, আড়তদাররা কয়, মিলাররা জানে। মিলাররা বাড়াইলে এটা এখন মিলাররা বলতে পারবো যে কেন দাম বাড়তেছে। এই নজিরবিহীন বাড়ছে, এটার তো কোনো মানে নাই। এতে সংকটে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। চালের দাম বেশি, চালের দাম একটু বাড়তি, আর মুরগির দাম বাড়তি। যাদের টাকা পয়সা আছে তারা তো তাদের মতন করে দাম বাড়লেও কি কমলেও কি, গরিব মানুষ তো দিন আনছে দিন খাচ্ছে, ব্যাস ওদেরটা চলে যাচ্ছে। এখন মধ্যবিত্ত কিন্তু কাউকে কিছু বলতেও পারছে না। কেজিতে কোনো ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের সবজির সরবরাহ ভালো হওয়ায় স্বস্তিতে ক্রেতারা, কিন্তু বাজার ভেদে ওঠানামা করছে পেঁয়াজের দাম। ভালো আছে, বর্তমানে জিনিস সব ভালো আছে, দামও কম আছে। 55 টাকা বাজারের মধ্যে 40-এ পাওয়া গেছে, এই সপ্তাহে আবার একটু বেশি। ব্রয়লার মুরগিরও দাম বেড়েছে, কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। গত সপ্তাহের তুলনায় একটু বেশি, 10 টাকা থেকে 20 টাকা বেশি। দেশি মুরগি আপনার গত সপ্তাহে ছিল 600 টাকা, এখন 550 টাকা বিক্রি করতেছে। আর সোনালিটা 350 ছিল, এখন 330 টাকা। একবার একটু কম পাই, আবার একটু বেশি পাই। বুঝে বললাম 5 টাকা কমলে 10 টাকা বাড়ে পরের সপ্তাহে গিয়ে, মানে জিনিস একই থাকে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 330 থেকে 340 টাকায়, আর গরুর মাংসের কেজি 750 টাকা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
মিয়ানমার থেকে 22,000 মেট্রিক টন আমদানি করা আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি অন্তর্বর্তী সরকারের মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। বন্দর কর্তৃপক্ষ জানায় G2G ভিত্তিতে গতরাতে মিয়ানমার থেকে আমদানি করা চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে জাহাজটি। এতে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 11 জানুয়ারি উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে 26,935 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এমভি SDR ইউনিভার্স জাহাজ। শেখ হাসিনা নানান মডেলে দুর্নীতি করেছেন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকেই 500 কোটি টাকা মালয়েশিয়া হয়ে তার স্বজনদের কাছে পাচার করা হয়েছে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ATM খালেদের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শুধু নিজে নয়, শেখ হাসিনার স্বজনদের মাধ্যমেও বিদেশে পাচার করা হয়েছে, যা ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও জানিয়েছেন রিজভী। পাসপোর্ট বাতিল করার পরেও কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তা নিয়েও দেশটির সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি। যেখানেই যায় শুধু ঘুরে ফিরে হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি এবং সিটি এমপির দায়িত্বে, তারা মালয়েশিয়ার এক ব্যাংক থেকে সেই 500 কোটি ডলার তুলে নেওয়ার, আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, যাচ্ছি তার কাছে। নূর, কনভেনশন কি শুরু হয়েছে কিনা এবং বক্তারা কি বলছেন? ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইলমে আমল করি আত্মগঠন হই যেন জীবনের শুদ্ধি, দিনের দায়রা করে খেদমত খান জনশক্তি করি বৃদ্ধি। কথা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম যুব কনভেনশন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে চলছে এবং সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছে। সকাল থেকেই বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্বিতীয় অধিবেশনটি জুমার পরপরই শুরু হয়েছে, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলনের মূল যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেই সংগঠনের আমির পীর চরমনায়ের পীর সাহেব যিনি রয়েছেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, তিনি এখনো আসেননি। তিনি আসার পরে অন্যান্য যে বক্তারা রয়েছেন তারা বক্তব্য দেবেন এবং আজকে আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আজকের এই যুব কনভেনশনের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা চরমনায়ের পীর সাহেব বাংলাদেশের মানুষের প্রতি তার যে আহ্বান রয়েছে সে আহ্বান দেবেন এবং একই সঙ্গে দলের নেতাকর্মীদের কাছে দলের যে দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো প্রদান করবেন। নেতাকর্মীদের সঙ্গে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন আসলে নতুন বাংলাদেশকে নিয়ে, বর্তমান যে বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশকে নিয়ে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সতর্ক থাকার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজকে কড়া বার্তা প্রদান করবেন এবং একই সঙ্গে তার দেশবাসীর যে করণীয় সেই করণীয় তারা এখান থেকে বার্তা হিসেবে দিয়ে দেবেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচনের আগে বাংলাদেশকে নিয়ে বহিঃশক্তির বিশেষ করে এবং একই সঙ্গে যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি রয়েছে সেই ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো থাকতে হবে। বাংলাদেশের সব মানুষের মধ্যে জাতীয় যে ঐক্যের জানছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব কনভেনশনের খবর। মেডিকেল কলেজে আসন বৃদ্ধি নয়, সক্ষমতা বৃদ্ধির জন্য অধিক সংখ্যক দক্ষ শিক্ষক নিয়োগের কথা সরকার ভাবছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী, আর প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন 25 জন শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 25 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সারা দেশের 19টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ভালো ডাক্তার তৈরি করতে হলে ভালো শিক্ষকের প্রয়োজন। এই বিষয়টি মাথায় রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখনই মেডিকেল কলেজে আসন বৃদ্ধির পক্ষে নন তিনি। শিক্ষকের সংখ্যা আমরা বাড়াবো, তাইলে আমার এখন ভাগ হয়ে গেছে। এবং শিক্ষকও কীরকম, শিক্ষকরা তো সেই ট্রেনিংটা থাকতে হবে, শিক্ষকরা সেই নলেজটা থাকতে হবে। তো সেইগুলি যদি না থাকে, আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে। আমাদের মানগুলিকে যদি আমরা উন্নত করতে পারি, পরিবেশটাকে যদি আমরা উন্নত করতে পারি, তাহলে স্টুডেন্ট বাইরের থেকেও আসবে, আমরা হয়তো জায়গা দিয়েও গুলাতে পারবো না। এদিকে এবারের MBBS ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সন্তুষ্ট ছিলেন মেডিকেল ভর্তিচ্ছুরা। নিজেদের সর্বোচ্চ চেষ্টায় ঢেলে দিয়েছেন পরীক্ষার খাতায়। যতটুকু এক্সপেকটেশন ছিল ততটুকু করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আর কি। কোশ্চেন প্যাটার্ন মোটামুটি ইজি ছিল, বেসিক কিছু জিনিস থেকে কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন মানে সহজে হয়েছে আগের তুলনায়। একদিনে এত সংখ্যক শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় সকাল থেকেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় যানবাহনের সংকট থাকায় বিপাকে পড়েন অনেক অভিভাবক। আমরা আসছি গাজীপুর থেকে, আসার সময় তো যে পরিমাণে স্টুডেন্ট ওই পরিমাণে গাড়ি ছিল না, কষ্ট হয়েছে, আরো অনেক কষ্ট হয়েছে। আমরা তো হাঁটিয়ে আসছি, আবার রিক্সাও আসছি, সমস্যা হচ্ছেই। যানবাহন অনেক সংকট আছে, আর প্রতিমধ্যে হলো প্রায় 1/2 কিলোমিটার আগে পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে দিছে, ওখান থেকে হাইটে আসতে যাতায়াতে অনেক অসুবিধা হচ্ছে। এবছর দেশের 18টি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় 1,35,000 শিক্ষার্থী। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের মিল্কভিটায় দুধ সরবরাহকারী খামারিরা। সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করছে লিটার প্রতি 45 থেকে 47 টাকায়। এতে লোকসানে পড়েছেন খামারিরা। এ অবস্থায় দুধের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মিল্কভিটার পরিচালক মোস্তাফিজুর রহমান মনির। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে শত শত গো খামার গড়ে উঠেছে। প্রাকৃতিক খাবার খাওয়ানোর কারণে এ অঞ্চলে দুধের চাহিদা বেশি। এর মধ্যে বাছাইকৃত খামারিদের সাথে চুক্তি করে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা। এসব গো খামার থেকে প্রতিদিন প্রায় 80,000 লিটার দুধ সংগ্রহ করে মিল্কভিটা। বর্তমানে খামারিদের প্রতি লিটার দুধের দাম দেওয়া হচ্ছে 35 থেকে 47 টাকা, যা অন্যান্য দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও খোলা বাজারের চেয়ে 35 থেকে 38 টাকা কম। অথচ গরু লালন পালনের খরচ বেড়েছে দ্বিগুণ। এতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। দুগ্ধ শিল্পকে টিকিয়ে রাখতে দুধের দাম বাড়ানোর দাবি খামারিদের। দুধ ধরেন যে আমরা যে খাদ্য কিনি, ধরেন যে খাদ্যের তুলনা দেয় যে দুধের দাম আমার কম হয়, আমরা খুব হিমশিম খাইতেছি আর কি। সব খাদ্যর দাম বেশি বুঝছেন, কিন্তু আমরা এই দুধের দাম পাচ্ছি না, দুধের দাম কম দিচ্ছে। খামারি হিসেবে আমাদের এলাকায় অনেক গরু বাছুর আছে, কিন্তু আমাদের গরু দিয়ে আমাদের যে দুধের দাম দেয় সে হিসেবে আমাদের গরু পালা যায় না। 1 কেজি ভুষের দাম 55-60 টাকা, আর 1 লিটার দুধের দাম 45 টাকা, সেই হিসেবে আমাদের কিছুই হয় না। খামারিদের দাবির প্রেক্ষিতে দুধের দাম বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানালেন মিল্কভিটার এক পরিচালক। এই মিল্কভিটা একটা লোকসান প্রজেক্টে দাঁড়িয়ে আছে। সে লোকসান প্রজেক্টটা আমরা আইডেন্টিফাই করে মিল্কভিটার দুধের দাম বাড়ানোর জন্য আমরা চিন্তা করেছি। পাশাপাশি গোখাদ্যের যে আমাদের মিল ছিল, সে মিলটা বিগত ফ্যাসিস্ট সরকারের সে বন্ধ করে দিয়েছিল। খামারিরা দুধের দাম কম পাইত, গোখাদ্যের দাম বেশি হতো। এই ক্ষেত্রে খামারিরা লোকসানের সম্মুখীন হতো। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা করা হয় এ অঞ্চলে। এরপর থেকে সেখানে গড়ে ওঠে শত শত গো খামার, আর এখান থেকে উৎপাদিত দুধ দেশের মোট চাহিদার সিংহভাগ পূরণ করছে। NTV নিউজ ডেস্ক। এবার ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর।
সবশেষ টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে জয়ের নায়ক অ্যারন জোন্স এবারের বিপিএলে খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। টানা তৃতীয়বারের মতো বিপিএল খেলতে আসা অ্যারনের মনে ধরেছে স্বাগতিকদের দর্শক আগ্রহ। অ্যারন জোন্সের বিপিএল ভাবনা এবং তার বার্বাডোস থেকে যুক্তরাষ্ট্রে খেলা নিয়ে রিপোর্ট নিলয় মজুমদারের। বিশ্ব টি-20তে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংস খেলে মনোযোগ কেড়েছিলেন অ্যারন জোন্স। এবারে বিপিএলে আশানুরূপ কিছু করতে না পারলেও অবশ্য বিপিএল এর মঞ্চে তার নামটা পুরনো নয়। এর আগেও খেলেছেন 2 মৌসুম। নিজের তৃতীয় মৌসুমে সিলেটের স্বাগতিক দর্শক মুগ্ধ করেছে তাকে। খেলতে চান পরের কয়েক মৌসুমেও। আগেও বিপিএলে খেলেছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা আছে। দর্শকদের ভালোবাসা পেয়ে সত্যি আমি মুগ্ধ। সুযোগ পেলে আগামীতেও এখানে খেলতে চাই। খেলতে পারতেন ওয়েস্ট ইন্ডিজের হয়েও, তবে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ পাওয়ায় তা হাতছাড়া করেননি এই ব্যাটার। যুক্তরাষ্ট্র খুব দ্রুতই আন্তর্জাতিক টি-20তে ভালো দল হয়ে উঠবে বলে মনে করেন তিনি। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজন কয়েক ধাপ এগিয়ে দিয়েছে আমাদের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামীতে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট খেলুড়ো দেশ হিসেবে পরিচিতি পাব। তবে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বেতন ভাতার অনিয়ম নিয়ে প্রশ্ন করলেও এই বিষয়ে কোনো উত্তর দিতে রাজি হননি তিনি। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন এই প্রোটিয়া কোচ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। চন্ডিকা হাথুরু সিংকে ছাঁটাই করলেও টিকে যান তার সহকারী হিসেবে কাজ করা নিক পোথাস। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির 1 মাস আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন এই কোচ। প্রায় 1 দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচ করাচ্ছেন পোথাস। 2017 থেকে 18 শ্রীলঙ্কা এবং 2018 থেকে 19 ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে পাকিস্তান। মুলতানের বাজে আবহাওয়ার কারণে প্রায় 4 ঘন্টা পর শুরু হচ্ছে ম্যাচ। সকাল থেকে ঘন কুয়াশা বিরাজ করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এই শহরে। বাংলাদেশ সময় সকাল 10:30 শুরু হবার কথা ছিল সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরার। মুলতানের পিচে যে স্পিনারদের জন্য সহায়তা থাকবে তা অনেকটা পরিষ্কার। পাকিস্তানের সবশেষ টেস্টের 11 থেকে পরিবর্তন আছে আরও 4টি। এই সিরিজে বিশ্রামে থাকা 3 পেসার আমির জামাল, মীর হামজা ও মোহাম্মদ আব্বাসের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নোমান আলী, অফ স্পিনার সাজিদ খান এবং লেগ স্পিনার আবরার আহমেদ। একাদশে একমাত্র পেসার খুররাম সাজাদ এখন পর্যন্ত খেলছেন 5 টেস্ট। তার নামের পাশে উইকেট 20টি। এ ছিল এনটিভির দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।